ওদিকে টনিরা কিন্তু বুঝতে পেরেছিল যে মার্কো কিন্তু তাদের খুব কাছাকাছি চলে এসেছে, আর অল্প সময়ের মধ্যেই হয়তো সে সব রহস্য জেনে যাবে। তখন রাসেলের এক সাগরেক দেব জানায় যে চলো মার্কো তাদের খোঁজ পাওয়ার আগেই মার্কো আর তার ভাইকে উপরে পাঠিয়ে দেই। কিন্তু টনি বলে যে জর্জকে এখন মেরে ফেললে কোনো লাভই হবে না, তাই তাকে চরম লেভেলে ধাক্কা খাওয়ানোর জন্য তার গোল্ডগুলো হাইজ্যাক করতে হবে। সেদিন কেরালায় একটি পর্টে জর্জের 120 কেজি স্বর্ণ আসার কথা ছিল। টনি প্ল্যান করে যে তারা সেখান থেকে 30 কেজি স্বর্ণের খবর কাস্টমসকে দিয়ে দেবে। কাস্টমস এসে ওই স্বর্ণগুলো জব্দ করার পর তারা জর্জের 4 জন লোককে একই কথা শুনিয়ে বলবে যে তাদের ভাগের 30 কেজি স্বর্ণ কাস্টমস ধরে ফেলেছে। তারপর সে 4 জন ভাববে যে জব্দ হওয়া 30 কেজি স্বর্ণ তাদের নিজেদের ভাগের, আর এদিকে বাকি 90 কেজি স্বর্ণ লুট করে নেবে টনির দল। ঠিক সেই প্ল্যান মোতাবেক তারা 90 কেজি স্বর্ণ হাতিয়ে নেয়। এদিকে জর্জ যখন জানতে পারে যে তার সব স্বর্ণ গায়েব হয়ে গেছে, তখন সে সব পার্টনারদেরকে মিটিংয়ে ডাকে। সে সন্দেহ করে যে তাদের মধ্যে কেউ হয়তো এই ঘটনার সাথে জড়িত, আর যদি কোনোভাবে সে তাকে ধরতে পারে তাহলে সেই লোকের ঠিকানা হবে সোজা জাহান্নাম। মিটিং শেষ করে যাওয়ার সময় জর্জ যখন গাড়িতে ওঠে, তখন রাসেলের টিম মেম্বার দেব এসে ইম্পর্টেন্ট কথার আড়ালে সেই গাড়িতে চড়ে বসে। তারপর সে বলে উঠে যে কাস্টমসকে সে নিজেই ওই স্বর্ণের খবরটা দিয়েছিল, আর এই কথা বলার পরেই সে জর্জকে অনবরত শরীরাঘাত করতে থাকে। তারপর সে ওই গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। সে ভেবেছিল যে পরিমাণ আঘাত তাকে করা হয়েছে তাতে অনায়াসেই জর্জ উপরে চলে যাবে, কিন্তু ভাগ্যক্রমে জর্জ সেই যাত্রায় বেঁচে গিয়ে কোমায় চলে যায়। তবে এই কাহিনী দেখে টনির মাথায় এক আলাদা প্ল্যান চলে আসে। যেহেতু জর্জ মারা যায়নি তাই এখন অন্য খেলা খেলতে হবে। তাই সে সরাসরি মার্কোর কাছে এসে বলে যে এইসব কিছুই করেছে তাদের সিন্ডিকেটের একজন গ্যাং মেম্বার দেব। হসপিটাল থেকে বেরিয়ে টনি নিজের গাড়িতে উঠে প্রথমে দেবকে কয়েকটা ঘুষি মারে, কারণ দেব তার মিশন ঠিকমতো পূরণ করতে পারেনি, যার জন্য টনি তাকে বেশ কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বলে। ওদিকে এই কাহিনী হঠাৎ এক নতুন মোড় আসে। রাজ নামের এক ইউটিউবার পুলিশের কাছে গিয়ে জানায় যে বক্সিং রিং এর বাইরে সে নিজের গাড়িতে ক্যামেরা ফিট করে কিছু ভিডিও রেকর্ড করেছে, আর ওই ক্যামেরাতেই সেই রাসেল গ্যাং এর হাতে ওয়াসিমের কিডন্যাপ হওয়ার ফুটেজটা ক্যামেরায় স্পষ্টভাবে রেকর্ড করে নিয়েছে। রাজ সেই ফুটেজটা ইন্সপেক্টর অশোকের হাতে তুলে দিলে অশোক তার সিনিয়র অফিসারের কাছে গিয়ে ব্যাপারটা জানায়, কিন্তু সেই ইন্সপেক্টর সব পেপার ডাস্টবিনে ফেলে দিয়ে খবরটা সোজা টনির কাছে পাঠিয়ে দেয়। এর কারণ তো তোমরা বুঝতেই পারছো, ওই পুলিশ অফিসারটাকে টনি আগেই টাকা দিয়ে কিনে রেখেছিল। এদিকে টনির লোকেরা অশোককেও খতম করে দেয়, এর পাশাপাশি ওই ইউটিউবারকেও হত্যা করে ফেলে। তার মানে যা প্রমাণ ছিল তাও শেষ হয়ে গেল। কিন্তু ইন্সপেক্টর অশোক আগে থেকেই এ ব্যাপার আন্দাজ করতে পেরেছিল, তাই আগেই সে জর্জের ফ্যামিলি ডক্টর সেবাস্টিয়ানের হাতে সেই প্রিন্ট ড্রাইভ তুলে দেয়। এদিকে জর্জের জ্ঞান ফিরে আসলে সেবাস্টিয়ান জর্জের হাতে প্রিন্ট ড্রাইভ দিলে জর্জের মাথা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ভিডিওতে বেশ স্পষ্টভাবে রাসেলের গ্যাংকে ওয়াসিমকে মারতে দেখা গেছে। জর্জ তখনই মার্কোকে ফোন করে জানায় যে রাসেল আর ওয়াসিম হলো ভিক্টরের আসল খুনি, কিন্তু মার্কো ঠিক সেই সময়ই রাসেলের সাথে গাড়িতে বসেছিল, যার ফলে তার কথা শেষ হওয়ার সাথে সাথেই রাসেলের লোক পেছন থেকে তার গলা চেপে ধরে তাকে কাবু করে দেয়। এরপর তারা তাকে একটি জঙ্গলে নিয়ে আসে, তার জন্য একটি কবর খুঁড়তে থাকে। রাসেল এসে একটা ছুরি দিয়ে সোজা তার পিঠে ঢুকিয়ে দেয়, কিন্তু তবু মার্কোর চোখে একটা ভয়ের চিহ্ন ছিল না। তখন রাসেল মার্কোর সামনে তার অ্যাসিস্ট্যান্ট আনোয়ারের একটা হাত কেটে ফেলে। আনোয়ারের হাত এভাবে কেটে দেওয়ার পর রাসেল এবার মার্কোকে শেষ করে দেওয়ার অর্ডার দেয়। তখন তার লোকেরা মার্কোকে শেষ করে দিতে গেলে এবার মার্কো শুরু করে তার আসল খেলা। মার্কো তখন একের পর এক লোককে উপরে পাঠাতে থাকে। এবার সে রাসেলের উপর হামলা করলে দুজনের মধ্যে শুরু হয় একটা কঠিন ফাইট। বেশ কিছুক্ষণ ফাইটের পর রাসেল মার্কোর হাতে ধরাশয়ী হয়। তবে সেনা যখন রাসেলকে খতম করতে যাবে তখনই দেখা যায় টনি ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশাকে কিডন্যাপ করে নিয়েছে। মার্কো তখন জানতে পারে ঈশা প্রেগনেন্ট, তার পেটে রয়েছে ভিক্টরেরই বাচ্চা। এই কারণে তাকে রাসেলকে ছেড়ে দিতে হয়। তবে মার্কো তার পরিবারের জন্য সব কিছু করতে পারে। সে খোঁজ করতে করতে দেবীর লোকেশন জেনে যায়। সে তাকে সেখান থেকে তুলে নিয়ে আসে, একটা কন্টেনারের ভেতর বন্দি করে রাখে দেবকে।
মার্কো এই কন্টেনারের ভেতর আগে থেকে বিষাক্ত গ্যাস রেখেছিল। সে তারপর দেবকে বলে যে টনির ঠিকানা দিতে, না হয় সে 1 ঘন্টার মধ্যে মারা যাবে। এই কথা বলে মার্কো একটা মোবাইল রেখে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দেব ফোন করে টনির লোকেশন জানিয়ে দেয় মার্কোকে। এবার ঈশাকে বাঁচাতে মার্কো সোজা টনির লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে টনির লোকদের খুব পিটানি দেয়। যাই হোক, অবশেষে বিল্ডিংয়ের সাথে পৌঁছানোর পর সে চেয়ারে বসা একটা মেয়েকে দেখতে পায়, কিন্তু এই চেয়ারে বসা মেয়েটা ঈশা ছিল না। এরপর টনি সেখানে এসে হাজির হয় এবং সে জানায় এটা তারই একটা প্ল্যান ছিল, এবং মার্কো রাসেলের কাছে গিয়ে একটা ব্রিফকেস তুলে দেয়, কারণ টনির কথা মতো গোল্ড ব্যবসার সব কাগজপত্র ওই ব্রিফকেসেই আনার কথা ছিল। কিন্তু রাসেল সেই ব্রিফকেস খুলে দেখে ওইটার ভেতর তার বাবা টনির একটা কাটা হাত। মার্কো রাসেলকে বলে যে যদি তারা ঈশাকে ছেড়ে দেয় তবে সে টনির লোকেশন দিয়ে দেবে। এরপর রাসেল ঈশাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর টনির লোকেশনে গিয়ে রাসেল দেখতে পায় তার বাবাকে একটি বোম ফিট করা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। অনেক চেষ্টার পরেও সে তার বাবাকে বাঁচাতে পারেনি। চোখের সামনে তার বাবার মৃত্যু দেখে সে পুরোই পাগল হয়ে যায়। এরপর রাসেল চলে যায় তার বড় ভাই সাইরাসের কাছে। এই সাইরাস কিন্তু ভয়ঙ্কর লেভেলের গ্যাংস্টার। রাসেলের কাছ থেকে টনির মৃত্যুর খবর শোনার পর সাইরাস তার দলবল নিয়ে চলে যায় জর্জের বাড়িতে। আর সেই বাড়িতে গিয়ে সে যা করে তা ছিল খুবই ভয়ঙ্কর। সবাইকে ভয়ঙ্করভাবে মারার পর সে ঈশার পেট থেকে ভিক্টরের বাচ্চাকে বের করে নিয়ে আসে। আর চলে যাওয়ার সময় মার্কোকে বলে তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারলাম না, যাতে তুই আপনজন হারানোর কষ্ট অনুভব করতে পারিস। এরপর সাইরাস সেই বাচ্চাটিকে নিয়ে চলে যায় টনি কেমিক্যাল কারখানায়। কিন্তু মার্কোকে ছেড়ে দেওয়া যে কতটা ভয়ঙ্কর তা তোমরা একটু পরেই দেখতে পারবে। মার্কো এরপর রেডি হয়ে চলে যায় সেই কারখানায়। সেখানে গিয়ে সে সাইরাসের সব লোকগুলোকে একাই মেরে ফেলে। এরপর রাসেল আর অবশেষে সাইরাসকেও ভয়ঙ্কর মৃত্যু দিয়ে ভিক্টরের সন্তানকে রক্ষা করে এবং ফ্যামিলি হত্যার চরম প্রতিশোধ নেয়। মুভির একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই মার্কো ভিক্টরের সন্তান নিয়ে একটা বিচে বসে আছে। তবে ঠিক সেই সময় বেশ কয়েকটি গাড়ি এসে সেই বিচে উপস্থিত হয়। এরপর মার্কো দেখতে পায় তার প্রিয় ভাতিজা সেখান থেকে গায়েব হয়ে গেছে। এরপরই শেষ হয় মার্কো মুভিটি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল মার্কোর এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, বাই।